হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। 1915 বা 16 সালে পাবলিশ করা হয়েছিল এই পোয়েমটা, যেটা বেসিক্যালি ডিল করে একটা মানুষের লাইফের চয়েসেস নিয়ে। দুটো রাস্তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। দ্যাট সার্ভস অ্যাজ আ মেটাফর ফর দ্য চয়েসেস দ্যাট উই হ্যাভ টু মেক ইন আওয়ার লাইফ। পোয়েট বলেন যে দুটো রাস্তাকে দেখতে তো একই মনে হয়, বাট হি অলসো নোজ যে দুটোরই প্রোজ এন্ড কনস আছে। এই পোয়েমটা 4টে স্ট্যান্জা আছে এটাতে, আর এটার রাইম স্কিম হলো এ বি এ বি। 4টে স্ট্রেস সিলেবলস আছে প্রত্যেকটা লাইনে। জানা যায় যে এডওয়ার্ড টমাস নামের একটা ফ্রেন্ড ছিল রবার্ট ফ্রস্টের, তাকে উদ্দেশ্য করে উনি এই পোয়েমটা লিখেছিলেন। বাট পরে এটা খুবই ওয়ার্ল্ড ফেমাস একটা পোয়েম হয়ে যায়, আর সব মানুষ এটাকে পছন্দ করতে শুরু করে। মানুষ রিলেট করতে পারে এই পোয়েমটাকে নিজেদের লাইফের সাথে। এবার আসা যাক সামারিটাতে। সো লেটস বিগিন। প্রথম স্ট্যান্জাতে কবি বলতে চাইছেন যে কবি এমন একটা জায়গা নিজের রাস্তায় এসে দাঁড়িয়েছেন যেখান থেকে একটা ডাইভার্সন আসে। তখনকার যে সিনারিওটা সেটা ইয়েলো বলে কবি বলে যে আমরা হয়তো আমাদের লাইফের এরকম একটা সিচুয়েশনে এসে সবাই দাঁড়াই যেখানে আমাদেরকে একটা টাফ ডিসিশন নিতে হয় যে আমরা এই রোডটা অপ্ট করব নাকি ওটা। পোয়েট বলে যে গাছের কালারটা যেন ইয়েলো হয়ে গেছে, সেটা অটামকেও রিপ্রেজেন্ট করতে পারে, বা এটাও রিপ্রেজেন্ট করতে পারে যে সেখানে হয়তো অনেক লোক বাস করে, যেখানে ওয়ার্ল্ড ফুল অফ পিপল, দোজ হু হ্যাভ বিন রিসাইডিং ফর মেনি ইয়ার্স। কবি বলে যে যেহেতু উনি একাই একটা মানুষ, তো তাকে যে কোনো একটা রাস্তা চুজ করতে হবে। তিনি দুটো রাস্তা দিয়ে একসাথে হাঁটতে পারবেন না। তিনি ওই রাস্তার মাঝখানে এসে ডাইভার্সনটার সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যে দুটো রাস্তা কোথায় যায় সেটা দেখার জন্য অনেক উকিঝুঁকি মারে। বাট দেখা যায় যে ওটার বেন্ড হয়ে যায় দুটো রাস্তায়, এবং সেটার এন্ডগুলোতে অনেক গাছ থাকে, সেই জন্য তিনি পুরো স্পষ্টভাবে রাস্তাটা দেখতে পান না। অনেকক্ষণ দাঁড় করার পর যখন সে ভেবে উঠতে পারে না কোন রাস্তাটা দিয়ে যাবে, তো সেকেন্ড স্ট্যান্ডাতে কবি বলছেন যে তিনি দ্বিতীয় নম্বর রাস্তাটা চুজ করে অ্যাজ জাস্ট এস ফেয়ার, কারণ তার মনে হয় যে দ্বিতীয় রাস্তাটা কম ইউজ করা হয়েছে, কারণ তাতে অনেক বেশি ঘাস আছে কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়ান। তিনি ভাবে যে কত অন্যান্য লোকেরা এসে হয়তো প্রথম পাথটাকে অপ্ট করেছিল। থার্ড স্ট্যান্ডাতে ওয়েট বলে যে এটা মর্নিং, আর সে যে পথটা অবলম্বন করেছে সেখানে সেরকম কোনো ফুটস্টেপ দেখতে পাচ্ছে না, তাই খুব কম লোকেই হয়তো এই পথটাকে অবলম্বন করে এগিয়ে গেছে। তিনি ভাবে যে সে হয়তো কখনো আরেকটা যে পথ আছে সেটাকেও হয়তো অপ্ট করতে পারে, বাট তার সেটার প্রতি পূর্ণ আস্থা থাকে না, তার মনে একটা যদিও ভাবটাও থেকে যায়। লাস্ট অ্যান্সারতে এসে কবি বলেন যে কখনো না কখনো তিনি তার এই যে পথটা অবলম্বন করেছে সেটাকে নিয়ে হয়তো ডিসকাস করবে, যে এই পথটা চুজ করে তার লাইফটা কিরকম অন্যরকম হয়ে গেছিল, দ্যাট হ্যাজ রিয়েলি মেড এ ডিফারেন্স ইন হিজ লাইফ। এটা সব মানুষের লাইফকেই উদ্দেশ্য করে বলে, যখন সব মানুষকেই একটা টাফ ডিসিশন নিতে হয়, যে কোন একটা জায়গাতে এসে সবাই যখন দাঁড়িয়ে পড়ে যে কোন দিকটাতে যাব, যখন ভেবে পায় না এবং তাদেরকে একটা টাফ ডিসিশন নিতে হয়। One should be very wise and careful while making choices, as our choices shape our future, as we all know it. কারণ আমরা যদি একটা ডিসিশন তৈরি করে ফেলি, তারপরে আবার নতুন করে শুরু করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। One bad decision could make us regret it throughout our life. All this depends upon the choice that we make today. Poet কিছুটা philosophically হয়ে যায় when he talks about his future. Time when he would look back at the choices that he has made in his life এবং তার কনসিকুয়েন্সেস গুলো। The mood of the poem is philosophical and thoughtful, as the narrator wonders whether his choice of road he decided to travel upon had been the right one or not. Nature imagery and metaphor use করে ফ্রস্ট এখানে এক্সপ্লোর করে the human experience of decision making and the feeling of wondering that might have been. As we can see, the poet reflects on how he will always wonder যে ওর লাইফটা কিরকম হতো if he had taken the other path, and how the choice that he has made has shaped the course of his life. এখানে যে নেচার ইমেজারিটা যে ইউজ করা হয়েছে সেটা ভীষণ সিগনিফিকেন্ট। উডস যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে একটা জার্নি থ্রু লাইফকে, আর যে পাথটা আছে সেটা রিপ্রেজেন্ট করে দ্য ভেরিয়াস চয়েসেস দ্যাট উই মেক অ্যালং দ্য ওয়ে।
যে রাস্তাগুলোর কথা, দ্য পাথস গুলোর কথা যেটা বলা হয় যে ওয়ার্ন অ্যাবাউট দ্য সেম, সেটা বেসিক্যালি সাজেস্ট করে যে স্পিকারের যে ডিসিশনটা যেটা ক্লিয়ার কাট ছিল না, অ্যান্ড দ্যাট দ্য বোথ অপশনস হ্যাভ দেয়ার প্রোজ অ্যান্ড কনস। তবে এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল একটা পোয়েম হয়েও দাঁড়িয়েছিল রবার্ট ফ্রস্টের, কারণ লাস্ট লাইনটার জন্য, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এই লাইনটার জন্য, কারণ এই লাইনটা খুব ফেমাস আর কন্ট্রোভার্সিয়াল। অ্যাজ সাম রিডার্স ইন্টারপ্রেট এই লাইনটাকে অ্যাজ এ পজিটিভ অ্যাফার্মেশন অফ দ্য স্পিকার্স চয়েস, আবার কেউ কেউ দেখা যায় যে অনেকে বলে it as a regretful acknowledgement of missed opportunities. পোয়েমের শেষটার দিকে এটা দেখা যায় যে পোয়েট কিন্তু হ্যাপিও না, অ্যাট দ্য সেম টাইম স্যাডও না, with the choice of his life of course, and leaves the end open to the readers and their choices. এটা একটা ওপেন এন্ডেড একটা এন্ড রেখে শেষ করা হয়, যেখানে আমাদেরকে জানানো হয় না যে লাস্টে গিয়ে লেখকের কি হয়। Choices and uncertainty, individualism and non-conformity, this can be considered as the theme of this poem. Symbols যদি আমরা দেখি তাহলে একটা হতে পারে ডাইভার্জিং রোডস, যেটা সিম্বলাইজ করে লাইফের যে মেনি চয়েসেস এর মধ্যে আমাদেরকে যে কোনো একটা অপ্ট করতে হয়, সেটা যেটাতে একটা মানুষের ফিউচারটাকে হোল্ড করে। আর একটা হতে পারে দ্য রোড লেস ট্রাভেলড, এটা বেসিক্যালি একটা এক্সটেন্ডেড মেটাফর, যেটা বেসিক্যালি সিম্বলাইজ করে দ্য পাথ অফ নন কনফর্মিটিটাকে, কারণ এখানে স্পিকার সেই রোডটাকে অপ্ট করলো যেটা দিয়ে মানুষ কম হেঁটে গেছে। সো এই ছিল বেসিক্যালি দ্য থিম, সিম্বল, সামারি অফ দ্য রোড নট টেকেন। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, শেয়ার করো আমার ভিডিওটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।